আবার ঈদের পরে অস্ত্র উদ্ধার আন্দোলন, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে অস্ত্র কোথায় আছে, অস্ত্রধারীরা কারা। আমার দুটো ঘটনা একটু মনে করে দিচ্ছি আর কি, আমরা সেখানে মনেই করাই দিচ্ছি পুরো কথা। সেটা হলো একটা ইলেকশনের আগে মনে আছে আমাদের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছিলেন যে আমি নিশ্চিত, হ্যাঁ, এই লুট হয়ে যাওয়া অস্ত্র এই নির্বাচনে ব্যবহার হবে না। এবং তার কথা তো 100% ভুলে গেছে আর কি। তার মানে তিনি যে নিশ্চিত ছিলেন, আসলে তিনি নিশ্চিত ছিলেন, ঠিক আছে। তাকেও মনে একটু রিকল করা দরকার, ঠিক আছে, যে ভাই কারা নিশ্চয়তা দিয়েছিল তাদের সম্পর্কে একটু আলোচনা করেন। এবং এই ব্যাপারটা তো হচ্ছে আমাদের সেই মানে আন্দোলনের সময়কে খুব ভালো ভূমিকা ছিল, কিন্তু পরে যতই দিন গেছে বিতর্কিত হয়ে গেছেন। হাঁসের মাংস, নীলা হোটেল থেকে শুরু করে সব জায়গায় তিনি ওয়েস্টিন মিলে আর কি। তিনি আবার হচ্ছে দুখানা, তার একটা বক্তব্য আছে, একটা উদ্যোগ আছে। তার একটা বক্তব্য ছিল যে আমরা সশস্ত্র বিপ্লব বা সশস্ত্র আন্দোলন করবার প্রস্তুতি নিচ্ছিলাম। এই সশস্ত্র আন্দোলনের প্রস্তুতিটা নেওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটার সাথেও তো আমার মনে হয় একটু কনফেস করার ব্যাপার আছে, রিকনসিলেশনের ব্যাপার আছে। এবং সেটা মনে হয় একটু ধরিয়ে দিই, তিনি বলছিলেন যে আমাদের বক্তব্য রেকর্ড করা হয়ে গেছিল। হ্যাঁ, সশস্ত্র বিপ্লবের ডাকের বক্তব্যটা রেকর্ড করা হয়েছিল। হ্যাঁ, যাই হোক, এই বক্তব্যটা কোথায়? এই যে তিনি বলেছেন আর কি, হ্যাঁ, ইটস অন রেকর্ড তো আছে। তাহলে এই জায়গায় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয় একটি বিষয়, এইটি কি হলো শেষ পর্যন্ত আমি জানি না, আর মিডিয়াতে আসলো না। তিনি ক্রীড়া বিষয়ক উপদেষ্টা থাকা অবস্থায়, যুব ক্রীড়া উপদেষ্টা থাকা অবস্থায় একটা সার্কুলার হয়েছে, ঠিক আছে, যে একটা শর্ট সামরিক বাহিনীর সামরিক কোর্স যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডার থেকে করা হবে। সামরিক বাহিনী আছে, সামরিক এই মানে আমাদের হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিএনসিসি আছে, অনেক কিছুই আছে তরুণদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। কিন্তু ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের অধীনে, ঠিক আছে, নির্বাচনেরও কয়েক মাস আগে, তফসিল ঘোষণার আগে একটি সার্কুলার আসে এবং এটা খুব বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত এটি কি বাতিল হয়েছিল? এখানে যে বরাদ্দ দেওয়া হয়েছিল ট্রেনিং দেওয়ার জন্য, সেটা কি বাতিল করা হয়েছিল? এটার কিন্তু আমি ফলো আপ কোনো মিডিয়ায় পাই নাই। শুধু এটার সার্কুলারটা পেয়েছি, আলোচনাটা পেয়েছি, আলোচনার বিপরীতে সমালোচনাটা পেয়েছি, তারপরে সিদ্ধান্তটা কি সেটা কিন্তু হচ্ছে আমার মনে হয় আমরা জানি না আর কি। হয়তো এটা আমাদের নেগলিজেন্সি, আমরা জানি না, কিন্তু আমাদের জানা প্রয়োজন আছে। এই ঘটনাগুলো কিন্তু মাথায় রেখে তারপর আপনি হলো সামনের দিকে অগ্রসর হওয়ার প্রয়োজন আছে। আর একটা ব্যাপার আমি যেটা মনে করি আর কি, সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা মানে আমরা বলা যায় একটা আগ্নেয়গিরির উপরে দাঁড়িয়ে আছি, বা বিশেষ করে আমাদের এই যে নির্বাচনের পর যে তারেক রহমানের যে সরকার দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি কিন্তু হচ্ছে একটা আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছেন। যে কোনো সময় কিন্তু এই অগ্নুৎপাত ঘটবে। আর এই অগ্নুৎপাত ঘটবার ক্ষেত্রে এই যে অস্ত্রগুলো লুকিয়ে আছে এবং অস্ত্রগুলো যারা ধারণ করছে, ঠিক আছে, এরা কিন্তু আপনার কাছে আনআইডেন্টিফাইড। আমি কতগুলো কথা বললাম, একজন বিশিষ্ট ব্যক্তির নাম বললাম, অনেক পাওয়ারফুল মানুষ, একজন সাবেক জেনারেলের নাম বললাম, একজন সাবেক উপদেষ্টার নাম বললাম। এগুলো তো হচ্ছে কথা হাইপোথেটিক্যাল কথা আমি বললাম, কিন্তু বেসিক্যালি এটা আনআইডেন্টিফাইড। এই অস্ত্রগুলো কাদের কাছে আছে এবং সেই মানুষগুলো খালি অস্ত্রই লুট হয়েছে, জেলখানা থেকে যে মানুষগুলো পালিয়ে গেছে, জেলখানা থেকে যে মানুষগুলো পালিয়ে গেছে, ঠিক আছে, এই মানুষগুলোর মধ্যে অনেকে হচ্ছে কনভিক্টেড হচ্ছে আপনার মিলিটেন্ট ছিলেন তারা, কিন্তু তারা সেলফ দেওয়া আছে অনেকে, হ্যাঁ আমি যা করেছি ঠিক করেছি, আমি আমার আদর্শের জন্য এটা করেছি। তো এরকম সেলফ ডিক্লেয়ার্ড হচ্ছে কনভিক্টেড যারা আছেন, তারাও কিন্তু এখন অনেক ক্ষেত্রে অনেকেই মুক্ত আছেন। তাদের ব্যাপারে কি হচ্ছে কোনো হিসাব নিকাশে আছে, হিসাব নিকাশ নাই। আর একটা ছোট্ট ঘটনা বলি, ইন্টারিম গভর্নমেন্টের সময় পাকিস্তানি আর্মির হাতে, ঠিক আছে, বাংলাদেশের
2-3 জন তরুণ মারা গেছে। এই 2-3 জন তরুণ বাংলাদেশের মাটিতে মারা যায় না, তারা পাকিস্তানের মাটিতে মারা গেছে। কীভাবে মারা গেছে? তারা তালেবানের পক্ষে লড়াই করতে গেছে, পাকিস্তান আর্মির বিরুদ্ধে। এবং সেই ক্ষেত্রে পত্রপত্রিকাও আসছে, এক বা একাধিক তরুণকে কিন্তু মানে পাকিস্তান সেনাই বলছে যে নাগরিকত্বে বাংলাদেশ। এই যে, এবং তার যে বয়স, সে ওই 80-র দশকে যায় না, 80-র দশকে তার জন্মই হয় নাই আর কি, 2000-এর পরে তার জন্ম হয়েছে। 18-19 বছর বয়সী ছেলেরা ওইখানে গিয়ে মারা গেছে, 2 থেকে 3 জন। এই যে মারাটা গেল, এই যে গেল, কিভাবে গেল, কার মাধ্যমে গেল? এখন তখনকার সময়টা একটা ভিন্ন সময় ছিল, অনেকে প্রশ্ন করেননি, ঠিক আছে, অনেকে এটা নিয়ে কথা বলেন নাই। কারণ একটা তো আওয়ামী লীগের তো একটা রাজনীতি ছিল, একটা আপনার জঙ্গি ফোবিয়া তৈরি করে দিয়ে, একটা জঙ্গি কার্ড খেলে দিয়ে বিরোধী দলকে হচ্ছে গিয়ে শাস্তা করা তার একটা স্টাইল ছিল। সেই কারণে সে সময় প্রশ্নগুলো উত্থাপিত হয় না। আজকে একটা গণতান্ত্রিক পরিবেশে এই প্রশ্নগুলো উত্থাপিত করা দরকার আছে, এই প্রশ্নগুলো উত্থাপন করার প্রয়োজন রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি অর্থাৎ খুবই যদি একই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সেনাবাহিনী উভয়কে খুবই সতর্কতা এবং পেশাদারিত্বের সাথে এবং নির্মোহভাবে এই বিষয়গুলোকে আমার মনে হয় দেখা দরকার।